কি সর্বনাশ! গ্রামের মধ্যে কোন নতুন আতঙ্ক শুরু হয়েছে? একের পর এক মানুষকে নৃশংসভাবে মেরে ফেলছে কে? আর তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে গ্রামের আনাচে কানাচে। এ কোন অভিশাপ মাথা চাড়া দিয়ে উঠলো? আমি দৌড়াতে দৌড়াতে এদিকে আসছি মোড়ল মশাই, আপনাকেই খুঁজতে আসছিলাম। ওইদিকে মালতীর শাশুড়ির মৃতদেহটা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছে। কি হচ্ছে বলুন দেখি? কিছুই ঠাহর করে উঠতে পারছি না পুরোহিত মশাই। সেই যে সে বলে গেছিল সেটাই বলছে না তো। গ্রামের জমিদারের সেই পাপ কাজের মাসুল এবার কি তাহলে গ্রামবাসীদেরকেই গুনতে হবে? কি সর্বনেশ হয়ে গেল গো! কে মারলো আমার শাশুড়িকে? কালকে কি তোমার শাশুড়ি সন্ধ্যের পরে বাইরে বেরিয়েছিল মালতী? হ্যাঁ পুরোহিত মশাই, গ্রামের বটতলার মন্দিরে পুজো দিতে গেছিল আমার শাশুড়ি। কত করে বললাম আমাকে নিয়ে চলুন, শরীরটা ভালো না আপনার। কোনো কথাই কানে নিল না। খেয়ে জানতো যেই যাওয়াই তার শেষ যাওয়া হবে। হায় হায় রাতের বেলা আমার উপস্থিতি ঢেকে ফেলেছে এই গ্রামকে। এবার শুধু মৃত্যু, কেবলই মৃত্যু। অভিশাপের এই বীজ যারা বপন করেছিল সেখান থেকেই তো জন্ম হয়েছে আমার। এবার সকলের শেষ হওয়ার পালা, শেষ হওয়ার। কে কে এ কার আর্তনাদের সুর কানে এলো? এ কি? আমার সারা শরীর বেয়ে ঘাম বইছে কেন? তাহলে শাস্ত্রে সেই ব্যাখ্যা সত্যি হয়ে গেল? সে ফিরে এলো? না 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 না, এ কিছুতেই হতে পারে না। কি হচ্ছে এইসব গ্রামে? একের পর এক মৃত্যু। আপনার কি কিছুই মনে পড়ছে না জমিদার বাবু? আপনার মন্দিরেই তো সেই ব্রাহ্মণ পূজা করতেন। মেয়ের মৃত্যুর পরে হঠাৎ করেই তিনি গায়েব হয়ে গেলেন, আর তারপরেই তো সব শেষ। একে একে ডুবতে থাকলো আপনার জমিদারি। বৃদ্ধা, সেসব আমি কাটিয়ে উঠেছি। এখন সেসব কথা তুলে কোনো লাভ নেই। ওর মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল তা আমি কি জানি, আর সেই পুরোহিতই বা কোথায় গায়েব হয়ে গিয়েছিল কে জানে। তার সাথে এই মৃত্যুগুলোর সম্পর্ক কি? সম্পর্ক আছে জমিদার মশাই, সম্পর্ক আছে। সে কোনো সাধারণ ব্রাহ্মণ ছিল না, সে ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সে যা জানতো তা আপনার কেন, এই ভুবনে অনেকেরই অজানা থেকে গিয়েছে। সে আর নেই, কিন্তু সে জীবিত নাকি মৃত সেও তো কেউ জানে না, তাই না? মানেটা কি? ওই ব্রাহ্মণ মরে ভূত হয়েছে? এসব মানি না আমি। এসবের কোনো অস্তিত্ব নেই। কাজেই আমাকে অযথা বিব্রত করো না। যাও যাও এখন সব। পুরোহিত, ওই জমিদার যতই কটাক্ষ করে আমাদেরকে তাড়িয়ে দিক না কেন, ওর পাপের ঘোড়া যেন পূর্ণ হয়ে গিয়েছে। জানি না ওর ভাগ্যে কি আছে। যাক, এসবের থেকে বেঁচেছি, না হলে এরা সকালে জেরা করে করে একেবারে আমাকে শেষ করে দিত। আমি এবারে রাতের বেলায় একটু নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি। ভালো ভালো স্বপ্ন আসবে। ওইসব কালো দিনের কথা মনে করেই বা কি করব? কি ভেবেছিস জমিদার? তুই যে পাপ করেছিলি সেই পাপ এইভাবেই ধামাচাপা পড়ে থেকে যাবে। সেটির আর কোনো পরিণতি হবে না।
প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে, আর তোর শেষের সূচনা আমি স্থির করব। আমি কি আমি কি দেখলাম? স্বপ্নের মধ্যে এক বিভৎসতা আমার চোখের সামনে ফুটে উঠলো। না না, কিছুতেই না। বাইরে কার একটা চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি না। দেখি তো। ও মা, এ কি? বাঁচান জমিদার বাবু, আমাকে বাঁচান, আমাদেরকে শেষ করে ফেলবে। কি বিভৎস আর বিরাট কায় ওই প্রাণী! ওর মুখটা নরপিশাচের মতন, আর বাদ বাকি শরীরটা মানুষের। হাতে পায়ে বড় বড় ধারালো নখ রয়েছে। একবার দেখা দিচ্ছে, আবার গায়েব হয়ে যাচ্ছে। একে একে সকলকে শেষ করে ফেলছে সে। এ কি অবস্থা হলো? কি অনিষ্ট শুরু হলো গ্রামে! কই দেখি। শিগগির চলো নিচে, আমাদেরকে গিয়ে দেখতে হবে কি হচ্ছে। এভাবে হাল ছেড়ে দিলে যে সবই শেষ হয়ে যাবে একদিন। চলুন জমিদার বাবু। কি এই যে হৃৎপিণ্ডের জায়গাটা একেবারে গর্ত করে দিয়েছে কেউ! ইস, শরীরটার কি অবস্থা করেছে! কে 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 করেছে সব? আমাকে চিনতে পারলি না দর্পনারায়ণ? তোর পাপের দ্বারাই যে আমার সৃষ্টি হয়েছে রে। তুই এবারে কি করবি? কি করে নিজেকে রক্ষা করবি? আমি আর এখানে এক দণ্ড থাকতে পারবো না জমিদার বাবু। নিজের প্রাণ যদি বাঁচাতে চান, তাহলে এক্ষুনি ঘরের মধ্যে যান আর দরজাটা শক্ত করে আটকে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। আর তুমিও পালাও, পালাও শিগগির। বাঁচাও, বাঁচাও আমাকে! এ কি? কে ওখানে? কে কে এই প্রহরীকে কে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলে গেল? কে? না না, ওকে ওকে বাঁচাতে যাওয়ার দরকার নেই। মরছে মরুক, আগে তো নিজেকে বাঁচাই। জমিদার বাবু আছেন? আছেন? এত কাক ভরে আপনি এখানে কি করছেন পুরোহিত মশাই? গ্রামের যা অবস্থা, তাতে করে তারানাথ তান্ত্রিককে একবার খবর না দিলেই নয়। এই সব কিছুই সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। আপনি অনুমতি দিলে আমি ওনাকে খবর দিতে পারি। এক্ষুনি কিছু একটা না করলে এই গ্রাম যে একেবারে শ্মশানে পরিণত হয়ে যাবে। বেশ, তবে তাই করুন। ও কি ভয়ানক সেই দৃশ্য! বাপরে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভাবলেই যেন চোখের সামনেটা একেবারে ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। এ কি বাবা, তুমি কি ঘোরের মধ্যে আছো নাকি? জানালার দিকে তাকিয়ে কি ভাবছো বাবা? মনে পড়ে যায় রে মা, অতীতের সব কথাগুলো মনে আসে। গায়ে আজও কাঁটা দেয়। সেই সব দিনের কথা চোখের সামনে ফুটে উঠেছিল। এক রাক্ষসের কাহিনী সেটি। নিজের চোখে দেখেছিলাম সেই বিভৎসতা। ঠাকুরমশাই, বাইরে দাঁড়িয়ে আপনার আর চারির কথোপকথন কিন্তু শুনে ফেলেছি আমরা, বুঝতেই পারছেন। এই নিন আপনার পাসিং শোয়ের প্যাকেট আর তেলে ভাজা, আপনি মুখে তুলুন। আর আজকে কিন্তু এই গল্পখানাই শুনবো যেটির কথা এতক্ষণ আপনি চারিকে বলছিলেন। হ্যাঁ ঠাকুর মশাই, নিন শুরু করুন। আজকে বাইরে বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কোনো রকমে মাথা বাঁচিয়ে আমরা চলে এসেছি। গল্প না শুনলে হয় নাকি? এই যে কাকা বাবু, আপনাদের চা আর মুড়ি মাখা। বেশ বেশ, তোমার হাতের মুড়ি মাখার জবাব নেই। তুমিও তাহলে বসে শোনো সেই গল্প, একসাথেই শুনি সকলে। ঠাকুরমশাই চপের প্যাকেট থেকে একখানা চপ তুলে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, বারুইডিঙি গ্রামে জমিদারের প্রাণের উপরে আক্রমণ হানতে চলেছে এক ভয়ঙ্কর জীব। এমন প্রস্তাব নিয়েই আমার গৃহে এসে উপস্থিত হয়েছিল সেই গ্রামের মোড়ল হলধর। এই ঘটনা ধরে নাও তাও প্রায় 30 বছর আগেকার।
আমি মোড়লের মুখে সবটা শুনে ও গ্রামের পূর্ব পরিস্থিতি বিচার করে যা বুঝলাম যে ওই গ্রামেই কিছু একটা ঘটেছিল, যেটির মাসুল গুনে চলেছে গ্রামের লোকেরা। আমি আর কথা না বাড়িয়ে মোড়ল মশাইয়ের সাথে বারুইডিঙি গ্রামের দিকে অগ্রসর হয়ে গেলাম। যে ঘটনাটির কথা তোমার মুখে শুনছিলাম বাবা, তাতে করে তো মনে হলো মারাত্মক বিপদের ঝুঁকি নিয়ে তুমি ওই গ্রামের দিকে এগিয়ে গিয়েছিলে। তবে আর বলছি কি, পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। দেখলাম আকাশে মেঘ জমেছে, সামনেই ছিল অমাবস্যা। আমি মোড়ল মশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, মোড়ল মশাই, কি ব্যাপার বলুন তো? গ্রামের বাতাসে এমন একটা গন্ধ আসছে কেন? এই গন্ধ কি আপনাদের নাকে যায়নি? এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো ভয়ঙ্কর পৈশাচিক উপদ্রব সৃষ্টি হয়েছে এই গ্রামে। হ্যাঁ ঠাকুর মশাই, যা বলেছেন তেমনটাই, কিন্তু কে করছে আর কি রয়েছে এর পিছনের উদ্দেশ্য কেউ বুঝতে পারছি না। বেশ, কয়েকটা দিন এখানে থেকেই আমাকে আসল সত্যিটার অনুসন্ধান করতে হবে। আমি আমার ভিটেতেই আপনার থাকার পূর্ণ বন্দোবস্ত করে দিয়েছি। এবারে দয়া করে আপনি চলুন, এই সময় পথে ঘাটে ঘুরে বেড়ানো একেবারেই সঠিক কাজ হবে না। আমি মোড়লের সাথে গ্রামের মেঠো পথ ধরে এগোতে লাগলাম। এমন সময় একটা কালো বেড়াল আমার রাস্তা কাটল। সেটির চোখ দুটি যেন আমাকে লক্ষ্য করে একেবারে জল করে উঠল, আর এরপরেই সেটি হারিয়ে গেল জঙ্গলের গভীরে। আরো কিছুটা এগোতেই শুনলাম পেঁচার কর্কশ কণ্ঠস্বর। এই সব কিছুই জানবে অশনির সংকেত। একটির সাথে আরেকটির মিল থাকবেই। ওই 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 যে দেখছেন, ওইটি হলো জমিদার বাড়ি। কালকে সকালে আপনাকে জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করাতে নিয়ে যাব। যদি আপনার আপত্তি না থাকে তাহলে কি আমরা এখনই সেখানে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি? বেশ, তাহলে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ইস, জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে এখানে একটার পর একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। কিভাবে যে মানুষ নিজেদের আত্মরক্ষা করছে সেটাই আসল ব্যাপার। রক্তের দাগ এখনো লেগে রয়েছে। ওই কারণেই তো আমরা এসবের থেকে দূরে থাকি ঠাকুর মশাই। সকালের দিকটায় যে যার কাজ করি, সন্ধ্যের পরেই আর বাইরে থাকা নেই। আসুন, এই দিকে আসুন। একেবারে দোতলায় আমার ঘরে উঠে এলেন যে মোড়ল মশাই? হ্যাঁ জমিদার বাবু, ইনি হলেন সেই ব্যক্তি যার কথা আমি আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ইনি তবে সেই মহান তান্ত্রিক যিনি সব বিষয়ে একবারে দক্ষ প্রহরীর মতন পর্যবেক্ষণ করেন ও তার সুরাহা বের করেন। আপনার ঘরে কেমন গন্ধ জমিদার মশাই? আপনি কি নিজে অনুভব করতে পারছেন না? আর ওই দেওয়ালটিতে একটা কালো আচ্ছাদন পড়ে গিয়েছে, মনে হচ্ছে যেন সেখানে কিছু একটা খোদাই করা হয়েছে। দাঁড়ান, ওই আলোটা নিভিয়ে ঘরে হেরিকেন বা মোমবাতি জ্বালাতে হবে, তবেই সেটি প্রকাশ্যে আসবে। এসব কি বলছেন? যেটা বললাম সেটাই করুন। বেশ, এ সাগরেদ, ভিতরে এসে মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাও তো। এই নিন জমিদার মশাই, জ্বালিয়ে দিয়েছি। এবার আপনারা একেবারে চুপ হয়ে যান, কেউ কোনো সারা শব্দ করবেন না। ওম ক্লিম ক্লিম হুম হুম ক্লিম কুম ফট স্বাহা। এক বিনাশ, পিশাচ নিশানায়। ক্লিম করিতে মে হং ফট অনুসংবাহং মে উজ্জাতি ফট স্বাহা। কি হচ্ছে? ঘরের মধ্যে একটা কালো ধোঁয়া ঘুরছে কেন? কি এটা? ওই দেখুন জমিদার বাবু, ওই দেওয়ালে এক বিশালকায় রাক্ষসের চেহারা ফুটে উঠেছে। লক্ষ্য করতে পারছেন আপনি? নিজের চোখেই দেখুন। সে
এই ঘরেই রয়েছে। প্রতিটি মুহূর্তে আপনার উপর নজর রাখছে সে। কেন জানি না মনে হচ্ছে আপনার সাথেই এই রহস্যের একটা সূত্র জড়িয়ে রয়েছে। না না না, এমন কিছুই না। আপনি এভাবে জমিদারের ওপর অভিযোগ আনতে পারেন না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আপনাকে আমার সুরক্ষার জন্য নিয়ে আসা হয়েছে, সেখানে সেখানে কোথায় আপনি আমার কথা চিন্তা করবেন সেটা না করে আপনি আমার উপরেই দোষ দিচ্ছেন। জমিদার বাবু, এমনটা করবেন না, দয়া করে আমার কথাটা শুনুন। না না, কিছুতেই না, কিছুতেই না। যান, এক্ষুনি আপনার এখান থেকে বেরিয়ে যান। আমি যা দেখলাম, আজকে রাতের মধ্যেই জমিদারের মৃত্যু নিশ্চিত। কিন্তু সে তো দরজা বন্ধ করে দিয়েছে। ভাবছে এইভাবেই সে নিস্তার পাবে, কিন্তু এত সহজ নয়। আর কি করা যাবে ঠাকুর মশাই? যে নিজের ভালো বুঝতে চায় না, তাকে আপনি কিভাবেই বা বোঝাবেন? ওই দেখুন, জমিদারের আর্তনাদের সুর ভেসে এলো। ভাঙুন, ওই দরজা ভাঙতেই হবে। সর্বনাশ! দেখুন, সব শেষ ঠাকুর মশাই। কেউ জমিদারের বুক চিরে রক্ত খাচ্ছে। ওর 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 বুকের উপর ওটা কি? চোখ দুটো জল জল করছে অন্ধকারে। খুব তো বলেছিলি জমিদার, তোকে নাকি আমি শেষ করতে পারবো না। তোকে আমি দয়া করে বাঁচিয়ে রেখেছিলাম। এই অমাবস্যায় আমি চরম শক্তিশালী হয়ে উঠব। কেউ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আহ, কি শান্তি! এই রক্ত খেয়ে আমার তৃষ্ণা জুড়লো। কি শান্তি! কে তুই? তুই তোর প্রতিশোধের আগুনে জ্বলে আর কত মানুষের প্রাণ নিবি? কে তুই? বল, কে তুই? আমার অস্তিত্ব যে তোকেই খুঁজে বার করতে হবে। তোর হাতেই যে আমার মুক্তি, কিন্তু এত সহজে তুই আমার মুক্তির পথ প্রশস্ত করতে পারবি না। আর ততদিন এই গ্রামের মানুষগুলোর রক্ত আমি খাবো। এ কি? কোথায় কোথায় গায়েব হয়ে গেল সেই পিশাচ? না, আর কিচ্ছু করার নেই মোড়ল মশাই। সবটাই শেষ। যাকে রক্ষা করতে এলাম সেই যখন নেই, তখন তো আমি এমনিতেই পরাজিত। না না, এইভাবে বলবেন না ঠাকুর মশাই। গ্রামের মানুষগুলোকে তো আপনাকেই বাঁচাতে হবে। বেশ, গ্রামবাসীদের খবরটা দিয়ে দিন। এই জমিদারের সৎকারের ব্যবস্থা করতে হবে। অপঘাতে মারা গিয়েছেন উনি, কিন্তু এর পিছনে এক জটিল রহস্য তো রয়েইছে। সেটাই এবারে আমাকে খুঁজে বার করতে হবে। শুনলাম আপনি গতকালেই গ্রামে এসেছেন, আর আপনার চোখের সামনেই নাকি এমনটা ঘটেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি আপনি কি জানেন অতীতের কথা? এই গায়ে আমার পূর্বে আরেক পুরোহিত ছিল। তিনি গায়েব হয়ে যাওয়ার পরেই আমাকে এই মন্দিরের পুরোহিতের পদে নিয়োগ করা হয়। কিন্তু ওই পুরোহিতের সাথে কি ঘটেছিল তা আমি জানি না। আমি এই গ্রামে আসবার পূর্বেই সবকিছু ঘটে গিয়েছিল। তবে হ্যাঁ, এক বৃদ্ধা রয়েছেন, তিনি আপনাকে অনেক কিছুই বলতে পারবেন। ওনার বাড়ি ওই পশ্চিম প্রান্তের একেবারে শেষ মাথায়। যান, সেখানে যান। আশা করি আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সেই পথ ধরে এগোতে এগোতে দেখলাম গ্রামের পশ্চিম সীমান্তে রয়েছে একখানা ঝুপড়ি। সেখানে পৌঁছেই দেখলাম এক বৃদ্ধা মহিলা সেখানে বসে রয়েছেন, খুবই রুগ্ন। আমি ভিতরে প্রবেশ করতেই তিনি শুধলেন, কে কে আপনি? এখানে কেন এসেছেন? আমি ভীষণ অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নেই। আমি জানি ওই পিশাচ
একে একে সকলকে শেষ করবে। আমিও শেষ হব তার হাতেই। আর কিছু করবার নেই। অতীতের পাপ কোনোদিনও চাপা থাকে না। আপনার যে কাশি হচ্ছে মা, দাঁড়ান দাঁড়ান, এভাবে বলবেন না। এই নিন, জলটা মুখে তুলুন। কিছু তো জানেন আপনি, যেটুকু জানেন দয়া করে নিজের মুখে আমাকে বলুন। কে তুমি? কে? আমি তারানাথ। এই গ্রামে এসেছিলাম মানুষের প্রাণ রক্ষা করতে, কিন্তু এখানে এসে দেখলাম সব শেষ। ওই জমিদারের বুকের উপরে বসে একেবারে ফালা ফালা করে দিয়েছে সেই পিশাচ। একে রুখতে না পারলে এ আমাদের সকলের প্রাণ নেবে। দয়া করে আপনি বলুন, যেটুকু জানেন সেটুকুই বলুন। আমি ওই পুরোহিতকে চিনতাম। ওর নাম ছিল রামহরি। ও একজন মস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল। রামহরি আমার কাছে আসতো। ও খুবই উপকারী ছিল। ওর একটা ফুটফুটে মেয়ে ছিল। বয়স হয়েছিল এই বছর 24-এর মতন। কিন্তু জমিদার ওই রামহরিকে মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত করেছিল তার মেয়েকে ভোগের জন্য। তার মানে সেই জমিদার ওই বাচ্চা মেয়েটিকে ভোগ করবার চক্রান্ত করেছিলেন নাকি? হ্যাঁ, করেছিল। ওই দুষ্ট দানবটা করেছিল। আমি সেদিন মন্দির হয়ে বাসায় ফিরছিলাম। ফিরতে 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 রাত হয়ে গেছিল। এমন সময় দেখি, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছে? আমাকে বাঁচাও। কি কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও। বাঁচাও বাঁচাও করে কে যেন চিৎকার করছে। পরে শুনে বুঝলাম ও তো মীনাক্ষীর কণ্ঠস্বর। আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। সর্বনাশ! তারপরে কি ঘটেছিল? আমাকে 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 কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে না না, আমাকে ছেড়ে দাও। আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দয়া করে আমাকে ছেড়ে দাও, বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলাম সেই জমিদার মীনাক্ষীর সাথে অশ্লীলতা করছে। জঙ্গলের মাঝে তাকে একলা পেয়ে তাকে ভোগ করার লালসায় তার দিকে এগিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে সেদিকে এগিয়ে গেলাম। এগোতেই কেউ একজন পিছন থেকে আমার মাথার উপরে সজোরে আঘাত করলো, আর আমি মাটিতে আচ্ছন্নের মতন পড়ে গেলাম। তাহলে আপনি ওই মেয়েটিকে রক্ষা করতে পারেননি? কিন্তু ওরা এরপরে কি করেছিল আপনি জানলেন কিভাবে? চোখ খুলতেই দেখলাম মীনাক্ষীর নিথর দেহটা আমার সামনে পড়ে রয়েছে। আমি যে কি করব বুঝেই পেলাম না। উঠে যে কাউকে খবর দিতে যাব সেও পারলাম না। কিছুটা দূর এগোতেই আবার হোঁচটকে পড়ে গেলাম। এরপরে গ্রামের লোকেরা ওই ধরাধরি করে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। আর এই বিষয়ে ওই পুরোহিত রামহরি কিভাবে জানতে পেরেছিলেন? আপনি তো তাকে কিছুই জানাতে পারেননি। সেদিনের পরে কি ঘটেছিল তা আমি জানি না। তবে পরের দিন রাতের বেলা রামহরি আমার
বাসা এসেছিল। দেখলাম ওর চুল একেবারে উস্কো খুস্কো। ওর জীবন থেকে যে সব আনন্দ চিরকালের জন্য চলে গিয়েছে সেটি ওর মুখ দেখেই আমি আন্দাজ করতে পারছিলাম। মেয়ে আর নেই মা, সব শেষ করেছে ওই জমিদার। তবে তবে আমিও ছাড়বো না, আমিও আমার এই বিদ্যাকে কাজে লাগাবো। এই দেখো নিজের মেয়ের অস্থি এটা। ওই বাড়ি যেখানে আমাকে আর আমার মেয়েকে থাকতে দিয়েছিল ওই জমিদার, ওটাতে আগুন ধরাবো, নিজের আহুতি দেব আমি। আর আমার মৃত্যুর সাথে সাথে জন্ম নেবে আরো একটা অভিশাপ। এসব এসব কি বলছো? এসব কি বলছো তুমি রামহরি? না 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 না, এমনটা করো না। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এভাবে তুমি তোমার ক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রামের উপরে অভিশাপের ছায়া ডেকে এনো না। এই অস্থিকে শপথ করে বলছি, এর বিহিত আমি করব। রামহরি চলে গেল। আমিও কোনো রকমে অসুস্থ শরীরটাকে নিয়ে ওর পিছু করতে লাগলাম। জানতাম একটা অনর্থ ঘটবেই। দেখলাম রামহরি ওর কুটিরের সামনে দাঁড়িয়ে, হাতে একটা জ্বলন্ত মশাল, আর এক হাতে রয়েছে ওই অস্থিকুণ্ড। সে বলছে, এই অস্থিকে শপথ করে আমি আমার প্রাণ বিসর্জন দিতে চাই ব্রহ্মদেব। আমার মেয়ের এই অস্থিকে রক্ষা করবেন আপনি। এই অস্থি স্পর্শ করে যদি কোনো সজ্জন ব্রাহ্মণ নিজের আহুতি প্রদান করেন, তাহলে এই অস্থির থেকেই জন্ম লাভ করবে ব্রহ্ম রাক্ষস, আর সে শেষ করবে সকলকে। এই বলেই রামহরি আমারই চোখের সামনে সেই অস্থিকুণ্ডিটাকে কোথাও একটা রেখে দিয়ে ওই বাড়ি আর নিজের শরীরে মশালের সাহায্যে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুনের শিখা। অথচ উল্লাসে নৃত্য করতে করতে বলতে লাগলো রামহরি, আমার এই বলিদান যেন বৃথা না যায় ব্রহ্মদেব, বৃথা না যায়। পুড়ে ছাই হয়ে গেল রামহরির দেহ, পড়ে রইল ছাই। আমি চড়ে চড়ে চিৎকার করেও সেদিন কাউকে পাইনি। ওকে আমি নিজের চোখের সামনে শেষ হতে দেখেছিলাম। বৃদ্ধা আমাকে সবটুকু খুলে বললেন। আমারও চোখ ভিজে এলো জলে। সত্যি এই করুণ কাহিনীর আর কি বা অভিসংবাদ দিতাম আমি? সবটাই যে ছিল পূর্ব নির্ধারিত। আচ্ছা, কিভাবে আপনি সেই ব্রহ্ম রাক্ষসকে বধ করলেন ঠাকুরমশাই? আমাকে খুঁজে পেতে হতো ওই অস্থিকুণ্ড, সেটাই আমি খুঁজতে বেরোলাম। রাতের অন্ধকারে পৌঁছলাম সেই স্থানে যেখানে পুড়ে মারা গিয়েছিলেন সেই পুরোহিত। গায়ে কাঁটা দিতে শুরু করলো। তুই ঠিক খুঁজে খুঁজে এখানে চলে এসেছিস। হ্যাঁ তারানাথ, আমি জানতাম তুই বিচক্ষণ। তুই ঠিক আমাকে খুঁজে বার করবি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। ওরা আমার সাথে যা করেছে আমি সেটারই শাস্তি ওদেরকে দিয়েছি। না, সম্পূর্ণ ভুল কথা। গ্রামের মানুষেরা কেউ কোনোভাবে এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। ওই দুষ্ট জমিদার যে কাজ করেছিল সেটার শাস্তি তো সে পেয়েছে, সে মরেছে তোর হাতেই। তাহলে তুই কেন এখনো এই গ্রাম ছেড়ে যাচ্ছিস না? না, কিছুতেই না।
আমার মেয়ে মীনাক্ষীর কি দোষ ছিল? চোখের সামনে শেষ হয়েছিল সে, অথচ কোনো গ্রামবাসী কি ওকে রক্ষা করতে আসতে পারেনি? সকলে ওই জমিদারের খিদমতগার ছিল। না 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 না, আমি সকলকে মারবো, তবেই মুক্ত হব। না, এভাবে হবে না। আমাকে শিবের মন্ত্র জপ করতে হবে, আর তারপরে সেই অস্থিকুণ্ড যে করেই হোক খুঁজে বার করতে হবে। তা না হলে এই পিশাচ আমাকেও শেষ করে ফেলবে। ওং শিব স্বয়ম্ভু শিবহন্তাহং কর্মে চহন্তে শিব শিব পরমাহং পাপনাশং জস্তে জনিদ্ধে ওম ক্লীম পাপনাশং পিশাচনাশং শিব শিব হং মে ফট স্বাহা। আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। বন্ধ কর তোর এই মন্ত্র তারানাথ। তা না হলে কিন্তু আমি তোকে শেষ করে দেবো। এই দেখ, এই আগুনকে সহ্য কর দেখে, এই আগুনেই পুড়ে মরবি তুই। বিভৎস আগুনের গোলা আমার দিকে ছুঁড়ে দিতে লাগলো ওই রাক্ষস, যার মুখটা ছিল নরপিশাচের আর শরীরটা ছিল মানুষের। আমি সেই আগুনের ঝলকানি সহ্য করতে পারলাম না, মাটিতে লুটিয়ে পড়লাম। মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। হে মধুসুন্দরী দেবী, দয়া করে আমাকে রক্ষা করুন আমাকে। আমি প্রকট হয়েছি তারানাথ। ওই যে ঢিপিটি দেখছিস, সেটির নিচেই রাখা রয়েছে সেই অস্থিকুণ্ড। যা বাছা, কষ্ট করে সেটিকে উদ্ধার করে আন। আমি এই রাক্ষসকে ততক্ষণ নিজের ক্ষমতা বলে আটকে রাখছি। আমি অনেক কষ্টে সমস্ত বাধা পেরিয়ে এগোতে থাকলাম। শরীরের নানান স্থানে পোড়ার জ্বালা যেন আমাকে আরো অস্থির করে তুলেছিল, কিন্তু আমি হার মানলাম না। শেষে ওই ঢিপিটি পাথরের সাহায্যে আঘাত করে ভাঙতেই দেখলাম একটা কলস রয়েছে। লাল কাপড়ে মোড়া ওই কলসের ভিতরে দেখলাম ছাই। বুঝলাম এটাই সেই অস্থিকুণ্ড। না না, কিছুতেই না, ওটা আমাকে দিয়ে দে তারানাথ, দিয়ে দে বলছি। এই নে তারানাথ, এই যজ্ঞের আগুন যা আমি সৃষ্টি করেছি, সেটির মধ্যে তুই এই অস্থিকুণ্ডটিকে ফেলে দে। এটি ভস্মীভূত হয়ে গেলেই ওই পিশাচ মুক্ত হবে। তাড়াতাড়ি কর তারানাথ। এই নে, এবারে কি করবি তুই? দাউ দাউ করে সেই আগুনেই ভস্মীভূত হয়ে গেল সেই অস্থিকুণ্ড। আর সেই রাক্ষসও আমার চোখের সামনে নরকের আগুনে জ্বলে পুড়ে মিলিয়ে গেল বাতাসে। মধুসুন্দরী দেবীও গায়েব হয়ে গেলেন। বাপরে, তারপরে কি হলো ঠাকুরমশাই? এরপরে স্বয়ং ব্রহ্মদেব উদয় হলেন। তিনি বললেন, তুই সেই অভিশাপের থেকে এই গ্রামকে মুক্তি দিয়েছিস তারানাথ। এখন এই গ্রাম সম্পূর্ণ অভিশাপ মুক্ত। এই ব্রহ্মরাক্ষস আমার মধ্যেই বিলীন হয়ে গিয়েছে। রামহরি মুক্তি পেয়েছে, সেও স্বর্গ লাভ করেছে। তোর মঙ্গল হোক, তথাস্তু। এই ছিল সেই কাহিনী। কেমন লাগলো তোমাদের? অসাধারণ ঠাকুরমশাই। আচ্ছা, এই কাহিনী থেকে আমরা কি শিখলাম তাহলে? নারীকে সম্মান করা প্রতিটি পুরুষের ধর্ম। যে সমাজে নারীর সম্মান নেই, সেই সমাজের কোনো উন্নতিও নেই। মীনাক্ষী চলে গেলেও তার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই রাক্ষসকে জন্ম দিয়েছিলেন স্বয়ং ঈশ্বরই। অর্থাৎ ঈশ্বর সর্বদাই পুণ্যের ও সত্যের পথেই থাকেন।
তাই সর্বদা নিজের লালসা ও পাপকে দূরে সরিয়ে রেখে ধর্মের পথেই এগোনো উচিত। সকলের মঙ্গলের মধ্যে দিয়েই আমাদের মুক্তির পথ প্রশস্ত হয়। দারুণ লাগলো এই কাহিনী ঠাকুরমশাই। আজ আমরা আসি, আবারও একদিন এসে আপনার কাছ থেকে আরো একটি অসাধারণ কাহিনীর স্বাদ গ্রহণ করব। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।